নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। দিদিমণি উত্তরবঙ্গ থেকে ফিরে কলকাতা বিমানবন্দরে যে সমস্ত কথা বলেছেন সেগুলোকে আপনারা কিভাবে দেখছেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উপদেশ দিয়েছেন যে অমিত শাহের থেকে সতর্ক থাকুন, উনি নাকি মির্জাফর হতে পারেন। এখন প্রশ্ন হলো, আগ বাড়িয়ে প্রধানমন্ত্রীকে উনি সতর্ক করছেন কেন? এটা হচ্ছে সেই দিদিমণির পুরনো খেলা। আপনাদের মনে আছে নিশ্চয়ই 2002 সালে যখন এনডিএ সরকার, রেলমন্ত্রী নীতিশ কুমার পূর্ব রেলের সদর দপ্তর কলকাতা থেকে সরিয়ে হাজিপুরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল এনডিএ সরকার। তীব্র প্রতিবাদ জানিয়েছিল পশ্চিমবঙ্গের রাজনৈতিক দলগুলো, তার মধ্যে ক্ষমতাসীন বামপন্থীরা এবং বিরোধী তৃণমূল কংগ্রেস এবং অবশ্যই কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধ ডেকেছিলেন, ধর্মতলার সভা থেকে প্রকাশ্যে বলেছিলেন হু ইজ দ্য রিয়েল প্রাইম মিনিস্টার। তখন তিনি বাজপেয়ীজিকে আদবানিজির প্রতিপক্ষ হিসাবে খাড়া করেছিলেন। তার কাছে তখন ছিল বাজপেয়ীজি ভালো, আদবানিজি খারাপ। তারপর যখন নরেন্দ্র মোদী ক্ষমতাসীন হলেন, 86 বছর বয়সে আদবানিজি মার্গদর্শক মণ্ডলীতে চলে গেলেন, মুরলী মনোহর যোশী গেলেন, তখন দিদিমণি বলতে শুরু করলেন আদবানিজি ভালো, নরেন্দ্র মোদী খারাপ। নরেন্দ্র মোদী 3 বার প্রধানমন্ত্রী হয়েছেন। তার একেবারে কি বলবো আর কি, দক্ষিণ হস্ত হচ্ছে অমিত শাহ। অমিত শাহের সঙ্গে প্রধানমন্ত্রীর সম্পর্ক 4 দশকের পুরনো। যখন প্রধানমন্ত্রী বিজেপির সাংগঠনিক দায়িত্বে ছিলেন গুজরাটে এবং অমিত শাহ এবিভিপি থেকে আস্তে আস্তে বিজেপির মধ্যে প্রবেশ করছেন, তখন তিনি বলতে শুরু করলেন এবং এখনো বলছেন যে প্রধানমন্ত্রী ভালো, অমিত শাহ খারাপ। এরপর পরবর্তীকালে তিনি বলবেন, লিখে রাখুন, অমিত শাহ ভালো, যোগী আদিত্যনাথ খারাপ। যখন বামপন্থীরা ক্ষমতাসীন ছিলেন তখন বুদ্ধবাবুকে তিনি খুনি বুদ্ধ বলে সম্বোধন করতেন। আমার মনে আছে সিঙ্গুর নন্দীগ্রামের পর কলকাতা সহ রাজ্যের সব জায়গায় একটা পোস্টার তৃণমূল কংগ্রেস ছাপিয়েছিল, দেয়ালে লাগিয়েছিল, তাতে বুদ্ধবাবুর ছবি, তার গায়ে পোস্টারে রক্তের ছিটে। স্লোগানটা এরকম ছিল, ছি বুদ্ধ ছি। এটা হচ্ছে মুখ্যমন্ত্রীর চিরাচরিত কৌশল। কখনো এ ভালো, কখনো এ খারাপ, কখনো এ মহান, কখনো এ মির্জাফর। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ রাজনৈতিক জীবনকে যদি আপনারা পর্যালোচনা করেন তাহলে দেখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস যারা করেছেন তারা ঠকেছেন। রাজীব গান্ধী তাকে অত্যন্ত স্নেহ করতেন, নিজের বোনের মতো স্নেহ করতেন। রাজীব গান্ধীর প্রয়াণের পর নরসিমহা রাওয়ের জমানায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিমন্ত্রী হয়েছিলেন, ক্রীড়া ও যুব কল্যাণ। তারপর 98 সালে দল ছেড়ে তৃণমূল কংগ্রেস তৈরি করলেন, অর্থাৎ কংগ্রেসের পিঠে ছুরি মেরে কংগ্রেসকে ভাঙিয়ে তৃণমূল তৈরি করলেন এবং তার তখন একমাত্র লক্ষ্য ছিল কিভাবে পশ্চিমবঙ্গে কংগ্রেসকে অপ্রাসঙ্গিক করে দেওয়া যায়। আবার সময় মতো তিনি কংগ্রেসের হাতও ধরেছেন, 2001-এ ধরেছেন, 2009-এ ধরেছেন, 2011-এ ধরেছেন। 2011-এ তৃণমূল কংগ্রেস ক্ষমতাসীন হতে পারত না যদি কংগ্রেসের সঙ্গে জোট না হতো, যদি প্রণব মুখোপাধ্যায়, সোনিয়া গান্ধী তাকে সর্বতোভাবে সহায়তা না করতেন। তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূল করলেন, বিজেপির সঙ্গে ইলেকটোরাল অ্যালায়েন্স করে 98 এবং 99-তে লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করে 8 থেকে 9টি আসন পেলেন। 91 সালে ছিলেন তিনি প্রতিমন্ত্রী, তার 3 গুণ প্রমোশন দিলেন অটল বিহারী বাজপেয়ী, তাকে রেলমন্ত্রী করলেন। রেলমন্ত্রী হওয়ার পরেও অটলজির সরকারকে তিনি বিক্রয় করেছিলেন। জর্জ ফার্নান্ডেজের বিরোধিতা করলেন, তেহেলকাকে সামনে রেখে বেরিয়ে আসলেন, বেরিয়ে এসে কংগ্রেসের সঙ্গে অ্যালায়েন্স করে 2011 নির্বাচনে লড়লেন, সফল হলেন না।
কাউন্টিং এর আগের দিন তার কালীঘাটের বাসভবনে উপস্থিত সাংবাদিকদের ভিক্টরি সাইন দেখালেন, সেখানে আমি উপস্থিত ছিলাম। ফলাফল বেরিয়ে যাওয়ার পর গোসা ঘরে খিল তুলে দিলেন। তারপর আবার কংগ্রেসকে বিক্রে করে আবার এনডিএতে ফিরলেন, দপ্তরবিহীন মন্ত্রী। তারপরে অটলজিকে ধরা করা করে কয়লা দপ্তরের মন্ত্রী হয়েছিলেন কিছুদিনের জন্য, প্রচুর শিলান্যাস করলেন, তখন তার নামই হয়ে গেল শিলাদি। 2004 সালে শোচনীয় বিপর্যয় হলো। 2006-এর 30টা আসন পেলেন বিধানসভা নির্বাচনে, দূরত্ব বাড়াতে থাকলেন এনডিএর সঙ্গে। 2008 সালের পঞ্চায়েত নির্বাচনের পরে দিদিমণির বাসভবনে গিয়ে আমি তার একটা সাক্ষাৎকার নিয়েছিলাম। তাকে আমি একটা প্রশ্ন করেছিলাম, আপনি এবার কি করবেন, ইতালির রানী না এলকে আদবানি, কার হাত ধরবেন? মমতা বন্দ্যোপাধ্যায় কৌশলী জবাব দিয়েছিলেন, মানে এরকম প্রশ্ন তুমি কি করে করছো আমাকে, ইতালির রানী এলকে আদবানি। তার মুখে কিন্তু এক চিলতে হাসি দেখা গিয়েছিল। সোনিয়া গান্ধীর সঙ্গে তার চেয়ে একটা নতুন রাজনৈতিক সম্পর্ক তৈরি হচ্ছিল অফ ক্যামেরা, তিনি সেটা আমাকে বলেছিলেন। তারপরে 2009 কংগ্রেস তৃণমূলের জোট, তৃণমূল কংগ্রেস এসইউসি একসঙ্গে লড়লো, বামেরা পেল 15 আর এই জোটটা পেল আপনার 27 না, সেখানে বিজেপিও একটি আসন পেয়েছিল, পাহাড় থেকে ওই 26টার মতো। 19টা তৃণমূল, 6টা কংগ্রেস, একটা এসইউসিআই, এরকম ভাবে বেশ চলছিল। 2011 সালে আবার তিনি কংগ্রেসের সঙ্গে হাত ধরলেন, একটা রেনবো কোয়ালিশন তৈরি করলেন, ক্ষমতায় আসলেন। ক্ষমতায় আসার 6 মাসের মধ্যে এমন পরিস্থিতি তৈরি হলো, মানুষ ভূঁইয়া, তারপরে ওই মনোজ বাবু বহরমপুরে, অধীর বাবুর একদম বিশ্বস্ত সঙ্গী, তিনি পদত্যাগ করলেন। কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সম্পর্ক ভেঙে গেল এবং তিনি চেষ্টা করলেন তারপরে কংগ্রেসকে কিভাবে দুর্বল করা যায়, বিশেষত কংগ্রেসের যেখানে যেখানে প্রভাব প্রতিপত্তি ছিল, মালদা, মুর্শিদাবাদ, 2 দিনাজপুর, নানা রকম প্রলোভন দেখিয়ে প্রশাসনকে কাজে লাগিয়ে কংগ্রেসের নির্বাচিত বিধায়কের অনেককেই তিনি টেনে নিলেন তার দিকে। নির্বাচিত জেলা পরিষদকে প্রশাসনের সহায়তায় ভাঙলেন, ভেঙে নিজের সুবিধা মতো এই রাজ্যে কংগ্রেসকে অপ্রাসঙ্গিক করে দিয়ে তিনি বঙ্গেশ্বরী হয়ে বিরাজ করছেন এখনো। অর্থাৎ দেখুন, 84 সালে তিনি প্রথমবার লোকসভা নির্বাচনে জিতেছিলেন সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে, 98-তে দল ছাড়লেন, 2001 কংগ্রেসের সঙ্গে জোট করলেন, 9 লোকসভায় কংগ্রেসের সঙ্গে জোট করলেন, 11 করলেন, কংগ্রেসকে বিট্রে করলেন। যে অটলজি প্রধানমন্ত্রী হিসাবে তার ওই হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাসভবনে গিয়ে তার মাকে পায়ে হাত দিয়ে প্রণাম করলেন, মালপো গেলেন, যে অটল বিহারী বাজপেয়ী তাকে একেবারে ট্রিপল প্রমোশন দিয়ে প্রতিমন্ত্রী থেকে ভারতবর্ষের রেলমন্ত্রী করেছিলেন, তাকেও তিনি বিট্রে করলেন। সেই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, প্রধানমন্ত্রীকে সতর্ক করছেন যে মির্জাফরকে চিনে রাখুন, এত ছাড় দেবেন না অমিত শাহকে, এত তার কথায় বিশ্বাস করবেন না। আসলে অমিত শাহকে প্রচন্ড ভয় পান দিদিমণি। এই যে ঘটনাটা ঘটলো উত্তরবঙ্গে, সাংসদ বিধায়ক আক্রান্ত হলেন, কিরেন রিজিজু এসছিলেন প্রধানমন্ত্রীর দূত হিসাবে, রবিশঙ্কর প্রসাদ, শাহজাদ পুনেওয়ালা, সুধাংশু ত্রিবেদী সাংবাদিক বৈঠক করেছেন, প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে পোস্ট করে নিন্দা করেছেন, তৃণমূলকে কাঠগড়ায় তুলেছেন। অমিত শাহ একটা শব্দ উচ্চারণ করেন। অমিত শাহের এই আশ্চর্য নীরবতাই কি তৃণমূল নেত্রীর মনে ভয়ের সঞ্চার করেছে? তিনি কি বুঝতে পারছেন যে অমিত শাহ এমন কিছু চিন্তা ভাবনা করছেন যাতে তার সরকার সমূহ বিড়ম্বনায় পড়ে? তারও তো দিল্লিতে লোকজন আছে, সেখান থেকে তিনি অনেক খবর পান। তিনি 7 বারের সাংসদ, এতদিনের মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের সবকটি রাজনৈতিক দলের অনেক নেতার সঙ্গে তার ব্যক্তিগত সুসম্পর্ক আছে এবং দিল্লির রাজনীতিতে কি চলছে, অমিত শাহ কি ভাবছেন, তার মনোভাবটা কি, তার একটা আগাম পূর্বাভাস মুখ্যমন্ত্রী অবশ্যই পেয়েছেন এবং সেটা তিনি নিশ্চিত করেছেন
তার বিভিন্ন সূত্র মারফত যে অমিত শাহ এবার ছেড়ে দেওয়ার পক্ষে নয়, কঠোর কঠোর কোনো ব্যবস্থা কেন্দ্রীয় সরকার নিতে যাচ্ছে। সেজন্য অমিত শাহ আগ বাড়িয়ে একটি শব্দ উচ্চারণ পর্যন্ত করেননি। মুখ্যমন্ত্রী অমিত শাহর এই নীরবতায় অশনি সংকেত দেখছেন। যখন নরেন্দ্র মোদীর সঙ্গে মুখ্যমন্ত্রীর একটা ব্যক্তিগত সম্পর্ক আছে, গুজরাটের মুখ্যমন্ত্রী হওয়ায় তিনি নরেন্দ্র মোদীকে ফুল পাঠিয়েছিলেন। আসলে নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুজনেই কাছাকাছি প্রজন্মের মানুষ, কিন্তু অমিত শাহ নরেন্দ্র মোদীর থেকে অনেক জুনিয়র, মুখ্যমন্ত্রীর থেকেও অনেক জুনিয়র, এবং অমিত শাহকে তিনি ঠিক না বুঝতে পারছেন না। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. এবং অমিত শাহ শুভেন্দু অধিকারীকে বিশ্বাস করেন। শুভেন্দু অধিকারীর নাম শুনলে মুখ্যমন্ত্রী তেলে বেগুনে জ্বলে ওঠেন। তিনি মনে করেন যত নষ্টের গোড়া এই শুভেন্দু। শুভেন্দুকে ফাঁসাবার কম চেষ্টা তিনি করেননি। কত মামলা যে শুভেন্দুর এগেনস্টে হয়েছে আপনারা জানেন। শুভেন্দু আদালত থেকে রক্ষা কবচ নিয়ে আছেন। শুভেন্দু কোথাও সমাবেশ করতে গেলে প্রশাসন অনুমতি দেয় না, আদালতে যেতে হয়। যেহেতু অমিত শাহ শুভেন্দু অধিকারীকে বিশ্বাস করেন এবং সম্ভবত শুভেন্দু অধিকারীকেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে বিজেপি তুলে ধরবে, এটা মুখ্যমন্ত্রী জানেন না তা তো নয়। সেই জন্য তার সব রাগ গিয়ে পড়েছে অমিত শাহের উপর। তাই অযাচিতভাবে সেই পুরনো খেলাটা খেলতে শুরু করেছেন যে মোদিজি ভালো, মোদিজিকে তিনি পরামর্শ দিচ্ছেন হিতৈষী হিসাবে, অমিত শাহ সম্পর্কে সতর্ক থাকুন। এটা হচ্ছে মুখ্যমন্ত্রীর প্যানিক রিয়াকশন। এত ঘটনার পরেও অমিত শাহ একটা পোস্ট করেননি, এক্স হ্যান্ডেলে একটা বিবৃতি দেননি। অতীতে তিনি বিবৃতি দিয়েছেন, অতীতে সমাজ মাধ্যমে পোস্ট করেছেন, শুভেন্দু অধিকারীদের সঙ্গে কথা বলেছেন, এবং কি কথা বলেছেন সেটাও সংবাদ মাধ্যম জেনেছে। এবার অমিত শাহের এই আশ্চর্য নীরবতা মুখ্যমন্ত্রীকে চিন্তায় রেখেছে। তাই তিনি আগ বাড়িয়ে অযাচিতভাবে উপদেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। মুখ্যমন্ত্রীর ট্র্যাক রেকর্ড দেখে আপনাদের কি মনে হয়? মির্জাফর কে? এরপরেও কি বাংলার মানুষের মনে কোনো সন্দেহ থাকবে যে নিজের রাজনৈতিক স্বার্থকে সুরক্ষিত রাখবার জন্য মুখ্যমন্ত্রী যখন যাকে দরকার তাকে ব্যবহার করেছেন, তারপর তাকে ছুঁড়ে ফেলে দিয়েছেন? নিজের দলীয় সতীর্থদের সঙ্গেও তিনি ঠিক এই কাজটি করেন। মুকুল রায় এককালে নাম্বার 2 ছিল। যেই মুকুল রায় নানাবিধ মামলা মকদ্দমায় ফেঁসে গেলেন, দুর্নীতির অভিযোগে বিদ্ধ হলেন, মুকুল রায় একবার মুখ্যমন্ত্রীকে নাকি জিজ্ঞাসা করেছিলেন। সাংবাদিক সুমন চট্টোপাধ্যায় তার ব্লগে বলেছেন, মুকুলবাবু তাকে বলেছিলেন যে আমি দিদিমণির কাছে গিয়ে বললাম যে ওরা তো আমার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তখন নাকি দিদিমণি বলেছিলেন ব্যবস্থা নিলে নেবে, জেলে যাবে, কিছুদিন থাকবে, জেল তো আমাদেরই। তখন মুকুলবাবু সুমনবাবুকে বলেছিলেন আমার চোখ খুলে গেল। যে মুকুল রায় নাম্বার 2 হিসাবে কাজ করেছেন, সংগঠন সামলেছেন, 2011 তৃণমূলের জয়ের পিছনে মুকুল রায়ের অবদান অনস্বীকার্য। কিভাবে সংগঠনকে সাজাতে হয় মুকুলবাবু বহু লোককে নামে চিনতেন, তৃণমূল করতেন যারা, একেবারে গ্রাসরুট লেভেলে ফোন ধরতেন। সেই মুকুলবাবু যখন বিপদে বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার পাশ থেকে সরে গেলেন। এটা মুকুলবাবু বুঝতে পেরেছিলেন, তারপর তিনি বিজেপিতে চলে যান। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় কারুর নয়, তিনি শুধু নিজের স্বার্থটাকে সুরক্ষিত রাখতে চান, এমনকি ছোটবাবুরও নন। আমরা তখন বলেছিলাম যে গোকুলে বাড়ছে মুকুল। কেন? মুকুলবাবু তার দীর্ঘদিনের রাজনৈতিক সতীর্থ দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছাড়তে বাধ্য হয়েছিলেন, বিজেপিতে গেলেন। তাহলে আশা ছিল মমতা বন্দ্যোপাধ্যায় তাকে প্রোটেকশন দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায় হাত তুলে নিয়েছিলেন, মুকুলবাবু বাধ্য হয়েছিলেন বিজেপিতে যেতে।
তখন মুকুলবাবুকে গদ্দার, এই শুভেন্দু দল ছাড়ায় শুভেন্দুকে গদ্দার, এইসব বলতেন। এবং মুকুলবাবু প্রকাশ্যে বলেছেন আমি চাই এই সরকারের বিদায় হোক। তখন আমরা বলছিলাম গোকুলে বাড়ছে মুকুল। এখন মুকুলবাবু অত্যন্ত অসুস্থ, কার্যত শয্যাশায়ী, আমি তার দ্রুত আরোগ্য কামনা করি। কিন্তু দিদিমণি একটা জিনিস কি বুঝতে পারছেন না? আমি মনে করি অবশ্যই বুঝতে পারছেন। এবার গোকুলে মুকুল বাড়ছে না, এবার গোকুলে বাড়ছে ছোটবাবু। দেখবেন তৃণমূলের যখন টিকিট ডিস্ট্রিবিউশন হবে তখন ছোটবাবু চেষ্টা করবেন তার ঘনিষ্ঠদের যথা সম্ভব বেশি টিকিট দিতে, যাতে পোস্টপোল অ্যারিথমেটিকে তিনি একটা চ্যালেঞ্জ জানাবার জায়গায় পৌঁছতে পারেন। ছোটবাবুর অভিমান আছে, তিনি চেয়েছিলেন তাকে উপমুখ্যমন্ত্রী করা হোক, পরিবারেরও চাপ আছে মুখ্যমন্ত্রীর উপরে, কিন্তু মুখ্যমন্ত্রী তাকে উপমুখ্যমন্ত্রী করেননি, ভবিষ্যতেও করবেন বলে আমার মনে হয় না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা ভাগ করতে চান না। তিনি বিলক্ষণ জানেন যেই ছোটবাবুকে তিনি মন্ত্রিসভায় উপমুখ্যমন্ত্রীর মর্যাদায় নিয়ে আসবেন, যদি তৃণমূল ক্ষমতায় আসে, তাহলে সরকারের উপর, প্রশাসনের উপর তার কর্তৃত্ব অনেকটা শিথিল হয়ে যাবে। তৃণমূলের নির্বাচিত বিধায়করা তাকে প্রণাম করবেন, তার আশীর্বাদ চাইবেন, কিন্তু ছোটবাবুকে ঘিরে ক্ষমতার একটা সমান্তরাল বলয় তৈরি হবে। মুখ্যমন্ত্রী থাকবেন অ্যাট দ্য হেলম অফ দ্য অ্যাফেয়ার্স, কিন্তু আসল ক্ষমতার নিয়ন্ত্রণ চলে যাবে ছোটবাবুর হাতে। এটা দিদিমণি কখনো চাইবেন না। দিদিমণির একটা ইচ্ছা আছে, তিনি জ্যোতিবাবুর রেকর্ডটাকে ভাঙবেন মুখ্যমন্ত্রী হিসাবে। সেটা তিনি পারবেন কি পারবেন না সেটা সময় বলবে। অভ্যন্তরীণ এবং বহিরাগত কারণে মুঘল সাম্রাজ্যের পতন হয়েছিল, আমরা ছোটবেলায় ইতিহাসে পড়েছি। এবং অভ্যন্তরীণ এবং বিজেপির কারণেই তৃণমূলের সূর্য অস্তগামী হবে। বহিরাগত কারণ তো অপোজিশন বিজেপি, তাদের কাছে পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসা, তার মূল্য তাদের কাছে ঐতিহাসিক। কারণ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মভূমি, কর্মভূমি, সেখানে বিজেপির সরকার প্রতিষ্ঠিত হলো, তার যে আনন্দ, তার যে গুরুত্ব বিজেপি ইকোসিস্টেম, সংঘ ইকোসিস্টেমের কাছে, সেটা অন্যান্য রাজ্যে ক্ষমতায় আসলে, ক্ষমতায় থাকলেও সেই আনন্দ বিজেপির হয় না। তাহলে এবার বিজেপি ওই হিন্দিতে বলে না আর পার্কের লড়াইয়ের জন্য তৈরি, নেতৃত্বে অমিত শাহ, সেটা মুখ্যমন্ত্রী বিলক্ষণ বুঝেছেন। এটা হচ্ছে মুখ্যমন্ত্রীর ভোটের ময়দানের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ, তাদের সঙ্গে তিনি যুঝবেন। কিন্তু ঘরে যারা আছেন, যারা তৃণমূলে আছেন, কিন্তু তারা ভবিষ্যতে সুযোগ পেলেই তাকে চ্যালেঞ্জ জানাবেন, তাদের সম্পর্কেও মুখ্যমন্ত্রী অবহিত। তাই যাকে তাকে মির্জাফর হিসাবে ডেকে দিয়ে ঘোলা জলে মাছ ধরতে চাইছেন দিদিমণি, তার সুন্দর সাজানো বাগানে কি মির্জাফররা লুকিয়ে নেই? যারা রাজনীতির খবর রাখেন, যারা শাসক দলের অন্দরমহলের সমীকরণটা সম্পর্কে অবহিত, তারা আমার কথায় নিশ্চয়ই সহমত পোষণ করবেন। আসলে ঘাবড়ে গেছেন মুখ্যমন্ত্রী। নইলে বলেন যে 15 দিনের মধ্যে এসআইআর করতে বলেছে কমিশন, কমিশন একবারও বলেনি। কমিশনের যারা এসছিলেন ডেপুটি ডিরেক্টর থেকে তথ্য প্রযুক্তির ডিজি, তারা বলেছেন যে 7 দিনের মধ্যে এসআইআর এর প্রস্তুতি সম্পূর্ণ করতে হবে। কোথায় মুখ্যমন্ত্রী পেলেন যে 15 দিনের মধ্যে এসআইআর করতে হবে? হয় তিনি জানেন না বা জেনেও বিভ্রান্ত করছেন, এর বাইরে কিছু হতে পারে না। আর অমিত শাহ আতঙ্কে ভুগছেন, আর অমিত শাহের এই নীরবতা, খগেন মুর্মু শঙ্কর ঘোষের উপর আক্রমণের পরে এই নীরবতাই মুখ্যমন্ত্রীকে ভাবিয়ে তুলছে। সেই জন্য তিনি তার ওই পুরনো ট্যাকটিক্স আবার ব্যবহার করছেন, এ ভালো এ খারাপ। আগে বলতেন জ্যোতিবাবু খারাপ, বুদ্ধবাবু ভালো, তারপর বুদ্ধবাবু খুব ভালো হয়ে গেলেন যখন বুদ্ধবাবু রাজনৈতিকভাবে অবসরের গ্রহে চলে গেলেন।
অটলজি আদবানিজির মধ্যেও বিরোধ লাগাবার চেষ্টা করেছিলেন, মোদিজি আদবানিজির মধ্যে, এখন এই মোদিজি অমিত শাহের মধ্যে, এরপর অমিত শাহ এবং যোগী আদিত্যনাথের মধ্যে। এটা মুখ্যমন্ত্রীর চিরকালীন রাজনৈতিক কৌশল। তিনি গাছেরও খাবেন, তলারও কুড়োবেন, কিন্তু এভাবে বেশি দিন লোকের চোখে ধুলো দেওয়া যায় না। তার সমস্ত রণকৌশল বঙ্গবাসীর কাছে এক্সপোজ হয়ে যাচ্ছে। দেখুন, বিজেপির কাছে এই লড়াই আর পার কি লড়াই, স্পিরিট অফ ডানক্রিক নিয়ে তাদেরকে নামতে হবে। ওই স্পিরিট অফ ডানক্রিক কিন্তু এবার বাংলায় তাদের স্বপ্ন সফল করতেও পারে।